আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, পৃথিবীর ইতিহাস ঘাটলে একটা অদ্ভুত এবং একই সাথে খুবই চমকপ্রদ বিষয় চোখে পড়ে। সেটি হচ্ছে রাজনীতিতে চিরস্থায়ী শত্রুতা বলে কিছু নেই। আবার চিরস্থায়ী বন্ধুত্ব বলেও কিছু নেই। সময়ের প্রয়োজনে অস্তিত্ব রক্ষার তাগিদে রাজনীতি এমন সব বাঁক নেয় যা অনেক সময় সাধারণ মানুষের কল্পনারও একেবারে বাইরে থাকে। আজকে আমি আপনাদের সামনে রাজনীতির এমন একটি জটিল সমীকরণ নিয়ে হাজির হয়েছি যা হয়তো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির যে একটি মানচিত্র রয়েছে সেই মানচিত্র পুরোপুরিভাবে বদলে দিতে সক্ষম। দেখুন, আপনারা যারা দেশের সমসাময়িক রাজনীতির নানা বিষয়ে খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন যে বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকারের অন্যতম শীর্ষ নীতি নির্ধারক এবং মন্ত্রী, একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইদানিং একটি বিশেষ দর্শনের উপর খুব জোর দিচ্ছেন। তিনি তার প্রায় প্রতিটি বক্তব্যে অত্যন্ত সুকৌশলে উদার গণতন্ত্র বা সর্বদলীয় গণতন্ত্রের কথা তুলে ধরছেন। তিনি বারবার একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন। সেটি হচ্ছে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে এবং তারা এই সমাজে নতুন করে আর কোনো বিভাজন বা ঘৃণার চাষাবাদ করতে চায় না। দর্শক, কথাগুলো শুনতে আমাদের কাছে যতটা সরল এবং প্রাঞ্জল মনে হয়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিংবা রাজনীতির সেই রূঢ় বাস্তবতায় এর গভীরতা কিন্তু ঠিক ততটাই বেশি এবং গভীর। এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগতে পারে। সেটি হচ্ছে, হঠাৎ করে এই সর্বদলীয় গণতন্ত্রের কথা আসলে কেন আসছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু মাঠের রাজনীতির দিকে তাকাতে হবে। তার পাশাপাশি একটু পেছনের দিকে তাকাতে হবে। আপনারা জানেন, দীর্ঘ একটি সময় চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়ার পর নানা আইনি ও রাজনৈতিক নিষেধাজ্ঞার গ্যারাকলে পড়ে থাকা আওয়ামী লীগ বর্তমান সময়ে ভেতরে ভেতরে আবার কিন্তু সুসংগঠিত হওয়ার একটা প্রাণপণ চেষ্টা করছে। তাদের যে তৃণমূলের নেতাকর্মীরা এতদিন অনেকটা আত্মগোপনে ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে খুব সাহসের সহিত আবার মাঠে নামার একটা প্রচ্ছন্ন চেষ্টা করছেন এবং সেই চেষ্টা কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আর এই বিষয়টি যে ক্ষমতাসীন বিএনপির একেবারে অজানা তা কিন্তু মোটেও নয়, বরং সরকারের একটি নির্দিষ্ট অংশ আওয়ামী লীগের এই পুনরুত্থান কিংবা মাঠে নামার আপ্রাণ চেষ্টা নিয়ে বেশ চিন্তিত এবং তারা পর্যবেক্ষণ করছেন যে আওয়ামী লীগ যদি আবার রাজপথ দখল নিতে শুরু করে তবে সেটি সরকারের জন্য কতটা স্বস্তিদায়ক বা অস্বস্তিদায়ক হবে। ঠিক এরকম একটি দোলাচলের মধ্যেই রাজনীতির আকাশে ডালপালা মেলেছে সেই বহুল আলোচিত গুঞ্জনটি। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কি তবে পর্দার অন্তরালে কোনো এক নীরব সমঝোতা হতে যাচ্ছে বা হয়ে গেছে? একসময়ের প্রবল পরাক্রমশালী আওয়ামী লীগ, যারা আজ প্রায় একটি অস্তিত্ব সংকটের মুখোমুখি, তাদের কি আবার বুক ফুলিয়ে রাজনীতি করার সুযোগ ফিরিয়ে দিতে পারে বর্তমান এই বিএনপি সরকার? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমি যদি একটু ইতিহাসের পাতা উল্টাই, তবে বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ইতিহাসের দিকে তাকালে আমরা কিন্তু দেখি ৭৫-এর সেই ১৫ই আগস্টের বিয়োগান্তক এবং পট পরিবর্তনের ঘটনার পর আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এদেশে কার্যত বলা চলে নিষিদ্ধ হয়েছিল। একটা চরম বিপর্যস্ত অবস্থায় চলছিল তখন এই দলটি। ঠিক সেই সময়ে ইতিহাসের এক অদ্ভুত খেয়ালে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান পলিটিক্যাল পার্টি রেগুলেশন বা পিপিআর এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। দেখুন, রাজনীতির মাঠে এটা ছিল সে সময়ের জন্য একটা অভাবনীয় মাস্টার স্ট্রোক। জিয়াউর রহমান খুব ভালো করেই জানতেন একটি শক্তিশালী এবং কার্যকর বিরোধী দল ছাড়া গণতন্ত্র নামক এই বৃক্ষটি কখনোই পূর্ণতা পায় না। আজ এই ২০২৬ সালে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কণ্ঠে আমরা যখন সেই সর্বদলীয় গণতন্ত্র বা ইনক্লুসিভ পলিটিক্স এর কথা শুনি,
তখন কিন্তু সেই জিয়াউর রহমানের দর্শনেরই একটা আধুনিক এবং সময় উপযোগী প্রতিধ্বনি আমাদের সবার কানে কিন্তু বাজে। সুপ্রিয় দর্শক, এখন আপনারা অনেকেই হয়তো ভ্রু কুঁচকে বলতে পারেন, বিএনপি কেন আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারতে যাবে? কেন তারা তাদের সবচেয়ে বড় এবং প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে আবারও মাঠে নামাবে, আবার সংগঠিত হওয়ার সুযোগ দেবে? দর্শক, এর পেছনে কিন্তু অত্যন্ত সুদূরপ্রসারী এবং গভীর একটি রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে। বিএনপি দীর্ঘকাল বিরোধী দলের থেকে খুব ভালো করেই উপলব্ধি করেছে যে ক্ষমতার একচেটিয়া ব্যবহার একটি রাজনৈতিক দলকে কতটা জনবিচ্ছিন্ন এবং অহংকারী করে তুলতে পারে। তারা আসলে নিজেদের চোখেই দেখেছে, কোনো দেশে যখন একটি মাত্র দলের একচ্ছত্র আধিপত্য কায়েম হয়, তখন সেই দলটির পতন হয় অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক ভাবে। বিএনপি বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে সেই একই ফাঁদে পা দিতে চাইছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের একটি পরিচ্ছন্ন, শতভাগ গণতান্ত্রিক এবং সহনশীল রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করার জন্য দেশে একটি কার্যকর বিরোধী দল থাকাটা তাদের জন্য এখন ভীষণ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে। এখানে আরেকটি প্রসঙ্গ না বললেই নয়, যে আওয়ামী লীগকে আমরা বলছি যে তারা একদম হারিয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে কিংবা নিঃশেষ হয়ে গেছে। সেই আওয়ামী লীগ কি আদৌ নিঃশেষ হয়ে গেছে? নিষ্ক্রিয় হয়ে গেছে? সুপ্রিয় দর্শক, সাম্প্রতিক আওয়ামী লীগের মিশনগুলো বা আওয়ামী লীগের যে সাংগঠনিক তৎপরতা, সেগুলো যদি আমরা পুনরায় একটু বিচার বিশ্লেষণ করি বা সেগুলোর দিকে যদি একটু ফিরে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ৫ আগস্টের পর একদম নীরব ছিল। জয় বাংলা বলার মতো কিংবা আওয়ামী লীগ করি এমন কথা প্রকাশ্যে বলার মতো যে দলটির কোনো নেতাকর্মীর সাহস ছিল না। সেই দলটির নেতাকর্মীরা বর্তমান সময়ে কিন্তু প্রকাশ্যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি বিভাগীয় শহরে, প্রত্যেকটি জেলা শহরে কিন্তু মিছিল করছে। চট্টগ্রামে রীতিমতো তারা তাদের ক্ষমতার দাপট দেখাচ্ছে। আবার এমনও ঘটনা বর্তমান সময়ে ঘটছে যেখানে আওয়ামী লীগের হয়ে ২ থেকে ৩ হাজার মানুষ মিলে মিছিল করছেন এবং সেখানকার প্রশাসন এই জনস্রোত দেখে পিছু হটতে কিন্তু বাধ্য হয়েছে। এই ঘটনাটি নোয়াখালীর এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমার গতকালকে একটি আলোচনাও রয়েছে। সুপ্রিয় দর্শক, এর পাশাপাশি আওয়ামী লীগের বর্তমান সময়ে সাংগঠনিক যে দুর্বলতাগুলো নিয়ে আমরা কথা বলতাম, সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তারা কিন্তু বেশ সক্রিয়ভাবে তাদের কমিটিগুলো গঠন করতে শুরু করেছে। প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তারা কিন্তু ছাত্রলীগের কমিটিগুলো করছে, যুবলীগের কমিটিগুলো করছে। শুধু দেশের অভ্যন্তরে এটি সীমাবদ্ধ নয়, সুদূর যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের কমিটি পর্যন্ত তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ কমিটি গঠন করে ফেলেছে, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা নিজেদের মধ্যেই তারা করছে। কিন্তু এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তাদের জন্য। কারণ এই কমিটি হওয়ার পর তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা নিজেদের মধ্যে যত বেশি হবে, তত কিন্তু তাদের রাজনৈতিক যে এজেন্ডা বা জনগণের মধ্যে আওয়ামী লীগ নিয়ে যে কথাবার্তা আলোচনা কিংবা চিন্তাধারা, সেটি কিন্তু দ্রুত প্রসার লাভ করবে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কমিটিকে কেন্দ্র করে যে বিতর্কগুলো হচ্ছে, এগুলো শুধুমাত্র যে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন বা অ্যাক্টিভিস্টরা নিয়ে আসছেন সামনে বা কথা বলছেন তা কিন্তু নয়। বরঞ্চ অন্যান্য দলের লোকেরাও কিন্তু এটা নিয়ে কথা বলছেন। এমনকি সরকার দলের রাজনীতির সাথে যারা জড়িত, বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে রীতিমতো কথা বলছেন। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু সাধারণ মানুষের মগজে ঢোকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, সেটি কিন্তু তারা এই আলোচনা সমালোচনা এবং তর্ক বিতর্কের মাধ্যমে তারা করতে সফল হচ্ছে। এটি কিন্তু তাদের সাংগঠনিক যে দুর্বলতা রয়েছে সেটি কাটিয়ে উঠে শক্তি অর্জন করার আমি মনে করি একটি প্রকাশ্য কৌশল। এবং তারা সে কৌশল অবলম্বন করে বর্তমান সময়ে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠছে এবং কমিটি দিয়ে সক্রিয় আওয়ামী লীগ তৈরি করছে কিংবা ছাত্রলীগ তৈরি করছে অথবা যুবলীগ তৈরি করছে। এবং এটি কিন্তু বর্তমান সরকারের জন্য আরেকটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আর ঠিক এ কারণেই আওয়ামী লীগের উপর থাকা যে আইনি নিষেধাজ্ঞা রয়েছে,
তা ধীরে ধীরে শিথিল হওয়ার একটি অত্যন্ত জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির যে একেবারে চরম ক্ষতি হয়ে যাবে, নীতি নির্ধারকরা কিন্তু সেভাবে আসলে বিষয়টি ভাবছেন না। বরঞ্চ তারা ভাবছেন আওয়ামী লীগ যদি নিয়ন্ত্রিতভাবে রাজনীতিতে ফিরে আসে, তবে সরকারের উপর আন্তর্জাতিক বিশ্বের যে একটি প্রচ্ছন্ন চাপ রয়েছে সেটি অনেকটাই কমে যাবে। পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সব সময় কিন্তু একটি অংশগ্রহণমূলক এবং বহুদলীয় রাজনীতির কথা বলে থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন অত্যন্ত সাবলীলভাবে বলেন যে তারা সমাজে কোনো বিভাজন আর চান না, তখন তিনি মূলত পশ্চিমা বিশ্ব এবং দেশের আপামর জনসাধারণকে এই বার্তাই আসলে দিতে চান যে বাংলাদেশে প্রতিশোধের রাজনীতির চ্যাপ্টার একেবারে ক্লোজ। এখন থেকে সহ অবস্থানের রাজনীতি শুরু। এটি একটি অত্যন্ত উচ্চমার্গীয় রাজনৈতিক চাল। এর মাধ্যমে বিএনপি যেমন নিজেদের উদার প্রমাণ করতে পারছে, ঠিক তেমনি আওয়ামী লীগকেও একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এনে তাদের রাজনৈতিক গতিবিধি নিজেদের নজরদারিতে রাখার কিন্তু একটি বড় সুযোগ পাচ্ছে। তবে দর্শক, রাজনীতিতে কিন্তু দুই দুগুণে সবসময় চার হয় না। মাঠের হিসাব আসলে এত সহজে মেলেও না। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে তারা ভবিষ্যতে আসলে কতটা আগ্রাসী হয়ে উঠতে পারে, বা সুযোগ পেয়ে তারা আবার কোনো প্রতিশোধের খেলায় মেতে উঠবে কিনা, সেটি নিয়েও কিন্তু সরকারের ভেতরে, বিশেষ করে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। বিএনপির অনেক তৃণমূল নেতাকর্মী হয়তো এই সমঝোতার গুঞ্জনে কিছুটা হতাশ হতে পারে, কারণ তাদের মনের ভেতরে থাকা ক্ষোভের আগুন এখনো কিন্তু পুরোপুরিভাবে নেভেনি। এটা বলা যায় নিঃসন্দেহে। কিন্তু দলটির হাইকমান্ড জানে যে রাষ্ট্র পরিচালনা আর দলের আবেগ এ দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটি রাষ্ট্রকে যখন আইনি বৈষয়িক মানদণ্ডে দাঁড় করাতে চাইবেন, তখন আপনাকে কিছু তিতা ওষুধ গিলতেই হবে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় একটি নীরব সমঝোতা যে পর্দার অন্তরালে রূপ নিচ্ছে, তার প্রমাণ আমরা ফখরুল সাহেবের প্রতিটি মেপে মেপে বলা শব্দেই পাই। তিনি অত্যন্ত প্রাজ্ঞ এবং ধীরস্থির একজন রাজনীতিবিদ। তিনি খুব ভালো করেই জানেন কখন কোন তাসটি আসলে রাজনীতির টেবিলে ফেলতে হয়। তাই আমি মনে করি আগামী দিনগুলোতে যদি আপনারা দেখেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাদের পুরনো দলীয় কার্যালয়ে বসছেন, ছোটখাটো মিছিল বা মিটিং করছেন, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার তাতে কোনো রকম বাধা না দিয়ে বরং একটি গণতান্ত্রিক স্পেস তৈরি করে দিচ্ছে, তাহলে খুব বেশি আসলে অবাক হওয়ার এখানে কিছু থাকবে না। কারণ রাজনীতির সবচেয়ে বড় সৌন্দর্যই হচ্ছে এর পরিবর্তনশীলতা। দেখুন, রাজনীতিতে শেষ কথা বলে আসলেই কিছু নেই, যেটা আমি প্রতিদিন বলি। ক্ষমতার রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য কখনো কখনো নিজের সবচেয়ে বড় প্রতিপক্ষকেও বাঁচিয়ে রাখতে হয়। তাদের খেলার সুযোগ দিতে হয়, যাতে খেলাটা জমে ওঠে এবং দর্শকরা বুঝতে পারে যে রেফারি কতটা নিরপেক্ষ। দর্শক, সময়ের এই অদ্ভুত রাজনৈতিক দাবা খেলা শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে থামে, আর এই সর্বদলীয় গণতন্ত্রের তত্ত্ব বাস্তবে কতটা রূপ পায়, সেটাই এখন আমাদের সবার দেখার বিষয়। এই আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার চারপাশের প্রতিটি ঘটনাকে সবসময় একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটু স্বাধীনভাবে চিন্তা করার চেষ্টা করবেন। কারণ এর মাধ্যমে কিন্তু আপনি একটি নির্দিষ্ট সুন্দর সমাধানের দিকে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।